হ্যাঁ, সকলে আমার প্রীতি শুভেচ্ছা নিন। এখনো 2-1 মিনিট আছে, যাই হোক। ধন্যবাদ ধন্যবাদ দীপান্বিতা, সৌমি। অনেকদিন পর আবার এমনিতে এইভাবে শুরু করতে চাই। আজকের আমি যে বিষয়টা বলবো সেটা রাজনৈতিক এবং সেই একই সঙ্গে সামাজিক, পারিবারিক সব কিছু। এই বিষয়টা সরাসরি পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত, কাজেই যে বাংলাদেশের বন্ধুরা শুনছেন বা দেখছেন তারা একটু সেই মতো বুঝে নেবেন, কারণ আমি যা বলবো সেটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, সেটা ভারতের বিষয়, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। বাংলাদেশের কোনো ঘটনার সঙ্গে বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে এর কোনো যোগ নেই। তবু যোগ কোথাও থাকে। আমার নিজের ধারণা যে গুইন্টার আইশ এক জার্মান কবি, তিনি লিখেছিলেন alles was geschieht geht dich an, যা যা হচ্ছে সব কিছুতে তোমার যায় আসে। বন্ধুবার আব্দুল্লাহ আল ফারুক দেখছেন, এইমাত্র বলছিলাম গুইন্টার আইশের কথা, alles was geschieht geht dich an, alles was geschieht geht dich an। ইংরেজি করলে দাঁড়াবে whatever happens concerns you, যা যা হচ্ছে সব তোমার ব্যাপার। কিন্তু এইভাবে হয়তো আমরা আর ভাবি না। আমাদের দুর্ভাগ্য যে পৃথিবীটা যেরকম ছিল কিছুদিন আগেও সেরকম আর নেই। বিশেষ করে আমরা যারা বয়স বাড়িয়ে ফেলেছি, আমরা যেভাবে দেখতাম পৃথিবীটা সেরকম না। দুনিয়া পরিবর্তনশীল, কাছেই এ তো পরিবর্তন হবেই। কিন্তু এই জন্য বলছি, যে এই জন্য কথাটা বললাম, কবি গুইন্টার আইশের কথাটা বললাম, যে বাংলাদেশের যে বন্ধুরা শুনছেন দেখছেন তাদের কিন্তু আসলে যায় আসে, যেখানে যা যা ঘটছে সব আমাদের ব্যাপার। কোথাও না কোথাও তার ফল বর্তাচ্ছে সকলের জন্য। যেটা গভীর উৎকণ্ঠা নিয়ে আজ আর 1 মাস পরে আমি 73-এ পড়ে যাব, পা রাখবো 73-এ, 72 বছর পূর্ণ করে। আজ জানতে পারছি আমার কত প্রিয়জন যারা আমার সমবয়সী বা আমার চেয়ে একটু বড় ছিলেন বা কিছুটা বড়, চলে গেছেন। সব মানুষের জীবনে এরকম সময় আসে, এবং মনে হয় যে এই রে, আমার তো সময় হয়ে এলো। যারা থেকে যাচ্ছেন নবীনরা, তাদের জন্য পৃথিবীটা কেমন হবে, কেমন থাকবে। কোনো ভীষণ বিশ্ব হিতৈষণা থেকে আমি এটা বলছি না, আমি বলছি খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে। বন্ধুরা, শাসককে আমি কোনোদিন পছন্দ করি না খুব।
শাসকদের আমি সন্দেহের চোখেই দেখি। আমি খুব খোলাখুলি বলি, স্ট্রেট ব্যাটে খেলা সবচেয়ে ভালো। আমি কোন রকম হ্যাঁ ভাই ও ভাই ও না করে বলতে চাই, আমি যে বিধানসভার অর্থাৎ রাজ্য বিধানসভার যে নির্বাচন এবছর আর কয়েক মাস পরে হতে চলেছে, সেই নির্বাচনে আমি বিজেপি ও তাদের জোট সহযোগীদের সম্পূর্ণ বিরোধী। আমি মনে করি বিজেপি ভারতের জনগণের প্রধান শত্রু এবং এই ভোটে আমার ভোট পাবেন, আমি খুব খোলাখুলি বলছি, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রাক্তন সহযোদ্ধা। বামফ্রন্টের স্বৈরাচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে লড়াইটা দিয়েছিলেন, আমি তার একজন সামান্য সৈনিক। মমতা ছিলেন একজন নেতা, নেতা কিন্তু আরো অনেকে সাধারণ মানুষের নেতা ছিলেন। আজকে সেই সময় মমতার সঙ্গে আমার আলাপ, কিন্তু একাধিক সময় আমি তার সমালোচনা করতে ছাড়িনি। এমনকি তার কোনো কোনো ব্যাপারের বিরুদ্ধে বা সম্পর্কে লেখা স্যাটায়ারমূলক গানও আমার আছে, ইউটিউবে আছে। তো তার জন্য মমতার সঙ্গে আমার সম্পর্কে ছেদ পড়েনি। এই পৃথিবীতে কজন শাসক আছেন যে তার বিরুদ্ধে তীক্ষ্ণ স্যাটায়ার ধর্মী গান যে লোকটা তৈরি করছে এবং গাইছে, বাজাচ্ছে, সে লোকটার সঙ্গে সহৃদয় আলোচনা করবেন, সহৃদয়তার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন? কজন আছেন? তথাপি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি ক্রিটিক্যাল, আমি তার পাশে থাকব। আপনাদের খুব খোলাখুলি বলি বন্ধুরা, সেই বুঝে আপনারা এটা দেখুন বা শুনুন। শেষ জীবনের এই সায়ান্নে জীবন শেষ হতে চলল, আমি কিসের জন্য বেঁচে আছি? রাজনীতির জন্য না। আমি কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি? আমার শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম, একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পড়ি, শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম, গান কণ্ঠে নিলেম। আমার শেষ পারানির কড়ি সেই গান। আমি জানি আপনাদের অনেকেরই তাই, আর বিশেষ করে বাংলা খেয়াল। আমার পূর্বসূরীদের মধ্যে কতজন যে বাংলা খেয়ালের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, কি লড়াইটাই না লড়েছেন, অথচ বাঙালির পক্ষ থেকেই বিরোধিতা এসছে বেশি। আমার বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার জন্য খেয়াল শেখার বন্দোবস্ত করে দিয়েছিলেন আমার বাল্যকালে। আমার গুরু কালীপদ দাস, তিনি আমাকে খেয়াল শিখিয়েছিলেন, শেখাতে চেষ্টা করেছিলেন। কে জন্য বাইরে একটা গান গাইছেন, গানটা ভেসে আসছে, ভাল লাগছে। হিন্দি
ব্রজবুলি, ঠেট ইত্যাদি ভাষায় গানগুলি ছিল। মানেই বুঝতাম না মশাই, মানেই বুঝতাম না। খুব ইচ্ছে করতো বাংলায় গাই। মাস্টারমশাই বলতেন, তোমার কথা বুঝতে পারছি বাবা, কিন্তু আমি তো কিছু জানি না বাংলা খেয়াল। তখন থেকে আমার মনে হতো যে বাংলায় খেয়াল আমায় গাইতেই হবে এবং সেটা রচনা করতে হবে। এবং শেষকালে বহু বছর শেখার পর আমি যখন আর পারলাম না, আমি আমার মাস্টারমশাইয়ের পা ধরে বলেছিলাম, আমায় ক্ষমা করে দিন। যেদিন আমি আবার বাংলায় খেয়াল গাইতে পারবো, যেদিন গাইব, আবার না গাইব, সেদিন আপনার কাছে আমি ফিরে আসব। সে সুযোগ আমি পাইনি, তিনি তার আগেই চলে গেছেন। কিন্তু আজ জীবন সায়ান্নে বুঝতে পারি যে আমি তাঁরই শিক্ষায় এগোচ্ছি, তাঁরই আশ্রয়ে আছি। যে মানুষটি আজ এই বাংলা খেয়ালকে স্বীকৃতি দিলেন, সরকারি স্বীকৃতি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে একটা চিঠি দিয়েছিলাম, ফর্মাল চিঠি, যে আমার তো দরকার হলে আপনারা পরীক্ষা নিন আমার, কিন্তু আমি হঠকারিতা করছি না, আমাকে আপনার পরীক্ষা দিন, দেখুন, যাচাই করে নিন আমি খেয়াল শিখেছি কি না, যে বাংলা খেয়ালের একটা সুযোগ দিন। তারা কিছুদিন পরে সরকার আমাকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাকে একটা বাংলা খেয়ালের কর্মশালা করতে দেন। তারপর আমি সেই কর্মশালা দুটি হবার পর দিকে কোভিড-19 জন্য তার হলো না, হতে পারল না, গেল বছর আটকে রইল। আমি তারপর এবং বাংলা সঙ্গীত মেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই বর্তমান সরকার, তারা কিন্তু বাংলা খেয়ালের জায়গা করে দিলেন। ইতিহাসে প্রথম বাংলা খেয়াল পরিবেশিত হলো, ঘোষণা হলো বাংলা খেয়াল। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যার রাষ্ট্রভাষা বাংলা, সেখানেও কিন্তু বাংলা খেয়াল সরকারি স্বীকৃতি বোধহয় এখনো পায়নি। অথচ প্রয়াত আজাদ রহমান সাহেব চেষ্টা করেছেন কত, কিন্তু এখনো কিন্তু সরকারি স্বীকৃতি বোধ হয় বাংলাদেশে পায়নি বাংলা খেয়াল। এরপর আবার আমি একটা আবেদন করি এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার আমাকে অনুমতি দিয়েছেন দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম বাংলা খেয়ালের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে। এই শুরু হতে চলেছে। 32 জন আবেদন করেছেন, প্রাথমিক বাছাই হয়ে গিয়েছে। জোনা 30 বা জোনা 32 তারা শিখবেন আনুষ্ঠানিকভাবে বাংলা খেয়ালের দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম। বুঝতে পারছেন যে আমার মতো লোক, সে তো এটা যিনি সম্ভব করেন তার পাশে থাকবেই। হ্যাঁ, আমি থাকব, কিন্তু আমার ক্রিটিক্যাল মনটাকে কোথাও তোলা রেখে না রেখে। মাননীয় বন্ধুরা, আসুন আমরা একদম ফোকাস করে দিই। আমি একদম খোলাখুলি বলে দিলাম, ইউজ ডিপার বাই নাইট। রাত্রিরে আমরা চলেছি হাইওয়ে দিয়ে, আমি আমার হাই বিম নামালাম যাতে আপনারা আপনাদের হাই বিম দিয়ে দেখে নিতে পারেন আমার গাড়িতে কি আছে। আমি জানি আমার বামপন্থী বন্ধুরা আমাকে গভীর অপছন্দ করেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি বিজেপি, আরএসএস আমায় ঘৃণা করেন, এবং সমধিক ঘৃণা আমায় করেন অনেক বামপন্থী, তাতে আমার কিছু যায় আসে না। 2009 সালের নির্বাচনে, সংসদীয় নির্বাচনে আমি সে সময় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পীড়াপিড়িতে
এবং আমার কিছু বিজ্ঞানী বন্ধুর ও পীড়াপিড়িতে ভোটে দাঁড়িয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু তৃণমূলের সদস্য ছিলাম না, তারপর হয়েছিলাম, তখন হয়েছিলাম। আর তা এই প্রথম ভোটের প্রচার করছি প্রার্থী হিসেবে, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। এবং সেই সময় দেখে নিয়েছিলাম, এবারে আমি খুব খোলাখুলি, আমি যা যা বলছি দেখুন আমরা খোলাখুলি, আমার কিন্তু খুব একটা দাঁড়ানোর ইচ্ছে ছিল না। একটা বড় কারণ ছিল কি জানেন, যদি জিতি তাহলে তো বসবো শাসকদের সঙ্গে, মানে পার্লামেন্টে সরকার পক্ষের একজন সাংসদ। আমি চিরকালের বিরোধী লোক, মানে বিরোধিতায় আমি বেশি সুখ পাই। হ্যাঁ, আমি জিতেছিলাম, আমি জিতিনি, জিতেছিলেন সিপিআইএম, যাদের অত্যাচার করেছিলেন, হত্যা করেছিলেন, নির্যাতন করেছিলেন, তারা জিতেছিলেন। সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিআইএমকে, বামফ্রন্ট সরকারকে। আমি জিতিনি, আমি ছিলাম উপলক্ষ মাত্র। জিতেছিলেন শহীদ তাপসী মালিক, শহীদ শেখ সেলিম, শহীদ সুপ্রিয়া জানা, আর কত নাম করব, শহীদ ভরত মণ্ডল। তারা জিতেছিলেন, আমি জিতিনি, আমি ছিলাম উপলক্ষ মাত্র। কিন্তু এটা করতে গিয়ে দেখলাম যে সিপিআইএম দল সরাসরি আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এসএফআই, সিপিআইএম এর ছাত্র সংগঠন, যারা একসময়, যাদের হয়ে আমি একসময় দুটি গান তৈরি করেছিলাম। একটা অনেক দিন আগে আমার বন্ধু, সিপিআইএম করা বন্ধু নেপাল দেব ভট্টাচার্যর অনুরোধে, কোনটা ভুলে কোনটা চিনবে, দেশ বেছে রাজদণ্ড কিনবে, সেই আনন্দে থাকো। তখন ছিল রাজীব গান্ধীর আমল, কংগ্রেসের বিরুদ্ধে লেখা আমার গান। নেপাল দেব ভট্টাচার্য আমাকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। নেপাল আমার খুব বন্ধু, ভালোই লেগেছিল। এরপর আমি এসএফআই এর জন্য আরেকটি গান তৈরি করতে বাধ্য হই। আমি তখন আপনারা ভালো করে শুনে নিন, তারা চ্যানেলের তখন লাইভ 10টায় নামে একটা অনুষ্ঠানের আমি সঞ্চালক। তার থেকে আবার আর একটা হলে এবারে ইলেকশন স্পেশাল অনুষ্ঠান শুরু হচ্ছে। এমন সময় আমাকে জানানো হলো, আমার যিনি সহকারী জানালেন যে সিপিআইএম এর কোনো নেতা আসবে না। তাহলে কি করে চলবে? কিছু ছেলে মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, তাদের চাকরি থাকবে কি করে? আমার এক অতি পরিচিত মানুষ, যার সঙ্গে বামফ্রন্ট সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিনি বললেন আমাদের জন্য একটা গান তৈরি করে দিন। যদি না দেন অসুবিধা হবে আপনার। অসুবিধা মানে কি হবে? কেউ আসবে না। আমি বাধ্য হয়েছিলাম, রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে। এই গানটা আমি সেই সময় এসএফআই এর একটি ক্যাসেটের জন্য করেছিলাম। একটি পয়সাও নিইনি। ওরা আমাকে একটা লজেঞ্জও দেননি, একটা বিস্কুটের চাও খাওয়াননি। সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ব্র্যাকেটে মার্কসিস্ট। তাদের এসএফআই এর জন্য আমি লিখেছি, সুর করেছি, বাজিয়েছি, গেয়েছি, রেকর্ড করে দিয়েছি গানটা। কেউ একবারের জন্য বলেননি যে ধন্যবাদ। যে ভদ্রলোক, যে মিডলম্যান কন করছিলেন আমাকে, একেই কনিং বলে, তিনি আমায় বললেন, আমি তাহলে, আপনি রাজি হচ্ছেন তো? আমি তাহলে মিডিয়াকে বলে দিচ্ছি। বলুন। এবং আমার যিনি সহকারী, আমি তখন অফিসে ঢুকছি, তিনি ছুটতে এসে বললেন, দাদা হয়ে গেছে, হয়ে গেছে, ওরা আসবে। এরকমই তো হবার কথা। এটাকেই তো বোধহয় রাজনীতি বলে, তাই না? পলিটিক্স বলে। বুঝতে পেরেছেন? আমার দেখা আছে। এবারে আমি ভোটে দাঁড়ালাম। এবারে সেই এসএফআই পোস্টার দিলেন
কবির সুমনের HIV টেস্ট করানো হোক। এটার সঙ্গে পলিটিক্সের কি সম্পর্ক? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, তাদের স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ছাত্র শাখা, তারা পোস্টার দিলেন কবির সুমনের HIV টেস্ট করা হোক। আমি ছিলাম তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী। কি গালাগাল যে করছিল CPIM আর SFI DYFI। আমি কিন্তু আমার তৃণমূলের বন্ধুদের বলেছিলাম ওরা যা ইচ্ছে তাই করুন, আমরা কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বীকে কখনো অপমান করব না। আমি গর্বিত যে তৃণমূল কংগ্রেস একটি কটু কথা বলেনি, একটি কটূক্তি সম্বলিত পোস্টার ফেলেনি, একটিও না। আমার বিরুদ্ধে ছিলেন মাননীয় CPIM নেতা সুজন চক্রবর্তী। বন্ধুবর সুজনের হয়ে তার দল আমার নামে বলেননি এমন কোনো কুকথা নেই। এটা বলছি, এই কবির সুমনের HIV টেস্ট করানো হোক। ইলেকশন কমিশনারকে এটা জানানো হয়েছিল, তাই তারা কোনো পদক্ষেপ নিয়েছিলেন বলে আমার মনে হয়নি, ওটা সমানে করছিলেন। এছাড়াও যেদিন ভোট হলো সেই দিন সকালবেলা গড়িয়া অঞ্চলের প্রত্যেকটা খবরের কাগজের সঙ্গে সচিত্র কেচ্ছা দেয়া হয়েছিল আমার সম্পর্কে। কোটি কোটি টাকা ওরা খরচ করেছিলেন এবং মিথ্যে কারোর কথা, অধিকাংশই হচ্ছে মিথ্যে বা অর্ধসত্য। ওরা যেটা করেছিলেন সেটা হিটলারের ন্যাশনাল সোশিয়ালিস্টিসে পার্টাই ডয়েচল্যান্ডও করেছেন বলে আমার মনে হয় না। নিজেকে আমি কমিউনিস্ট বলতাম, এখন আমি বিশ্বাস করি ভারতে যদি ঠিকঠাক চলতে হয় তাহলে কিন্তু সোশ্যালিজমই দরকার। আমি এখনো বিশ্বাস করি যে সমাজতন্ত্র দরকার। আমি সমাজতন্ত্রের পক্ষে, কিন্তু সেই সমাজতন্ত্রটি CPIM জানে না। সমাজতন্ত্রের প্রতিনিধি বা সমাজতন্ত্রের যে স্বপ্ন তার প্রতিনিধি আর যেই হোক CPIM নয়। আমাদের দেখা হয়ে গেছে। কি অপমান যে অনেক করেছিল, কিন্তু আমার তৃণমূলের বন্ধুরা একটা কটূক্তি করেননি, একটা সেরকম পোস্টার বেরোয়নি। আমরা কি পাতাম না? খবর রাখি না? আমার মাননীয় প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কোনো খবরই কি আমি রাখতাম না? আমরা সাংবাদিক ছিলাম আমি অনেক কাল। ছবি কি আমার হাতে আসেনি? কত রকম ছবি চান কোন সমাজতন্ত্রীর? কত রকম দুর্বলতা নিয়ে আমাদের জীবন। আমরা মানুষ, আমরা কি সব ঠিকঠাক কাজ করি? ভ্লাদিমির ইলিচ লেনিনের 4টে রোলস রয়েস ছিল, 2টি উইন্টার প্যালেস থেকে দখল করা, 2টি কেনা হয়েছিল। তো লেনিনের রোলস রয়েস থাকবে না দেখে আমার পিতার থাকবে? সব কমিউনিস্ট নেতার ডাচা ছিল, ফার্ম হাউস, ছুটি কাটানোর, সোভিয়েত ইউনিয়নে। এখানেও আমি গর্বিত যে তৃণমূল কংগ্রেস অন্তত ব্যক্তিগত কুৎসা রটায়নি, তার দরকার হয়নি। মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল ওদের। গত বিধানসভার ভোটে কলকাতা ছাড়া অন্যত্র CPIM এর প্রার্থীদের জমানত জব্দ হয়েছিল, জমানত বাজেয়াপ্ত।
এবারে কলকাতাতেও হবে। কারণ কি? আমরা দেখুন আর একটা লাল নিশান ওলা দলের দিকে একবার তাকাই। তার নেতা দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম এর লিবারেশন, তিনি খুব সরাসরি বলছেন প্রধান শত্রু বিজেপি, তাকে হারানো হোক। যেখানে বিজেপির বিরুদ্ধে যে জোরালো তাকে জেতাও। গোটাগুটিভাবে তৃণমূল সবচেয়ে জোরালো দল পশ্চিমবঙ্গের, তাকে জেতাও। এটা অবশ্য উনি বলছেন না, আমি বলছি। কিন্তু উনি এটা চমৎকার তার রিজন দিয়ে, যুক্তি দিয়ে, ওই শিক্ষিত মানুষটি হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিয়ে ফার্স্ট হয়েছিলেন। এখন যতজন কথা বলছেন রাজনৈতিক কথাবার্তা, বিশেষ করে বামপন্থীরা আর বিজেপি, আমাদের সবচেয়ে সেন্সিবল কথা বলছেন দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএম এর লিবারেশনের। কিন্তু আমি খেয়াল করেছি যে তার দলের অন্য অনেকেই কিন্তু তার মতো কথা বলছেন না। তিনি অদ্ভুত একটি ইউনিক জায়গায় দাঁড়িয়ে আছেন। তার মতো মানুষকে যদি ভারত তার একজন নেতা হিসেবে পেত, তাহলে উপকার কার হতো? ভারতবাসীর। আমি তার দলের সদস্য না, আমি তৃণমূলেরও সদস্য না, কিন্তু আমি তৃণমূলের সমর্থক। হ্যাঁ, কে লিখছেন তার দাদাকে খুন করা হয়েছিল। আমার দাদাকে ওরা যেভাবে অপমান করেছিল, আমার দাদা আনন্দরূপ চট্টোপাধ্যায় একজন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ওদের বশ্যতা স্বীকার করেননি বলে তাকে দিয়ে ওরা ওদের জালিয়াতি ভরা তেলের রিকুইজিশনে সই করাতে পারেনি বলে যা অপমান করেছিল তাই বলবো না। আনন্দরূপ আমার চেয়ে 4 বছরের বড় ছিলেন, মারা গেছেন অকালে ক্যান্সারে। কেয়া আমারও মনে আছে, আমার বৌদি বেঁচে আছেন, তিনি জানেন কি অপমান করেছিল সিপিআইএম আর সিটু। আমি আত্মায় বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না, কিন্তু আমার ধারণা আমার দাদা দেখছেন এবং আনন্দ পাচ্ছেন। আমি শোধ নিয়েছি আনন্দরূপ চট্টোপাধ্যায়। নবান্ন অভিযান পলিটিক্স থাকলে এরকম অভিযান হবে। সরকারের বিরুদ্ধে আচরণ করবেন বিরোধীরা, করবেন, এবং সেই বিরুদ্ধাচরণ সবসময় যে খুব মনোভূত হবে সকলের তাও না। বলা বাহুল্য, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একসময় বিরোধী ছিলেন এবং যথেষ্ট বিরুদ্ধাচরণ করেছেন, যথেষ্ট আন্দোলন করেছেন। আন্দোলন করে উনি একদম অভ্যস্ত। সে সময় উনি তো আর তখন মানে যাকে বলে নেতৃত্বে পদে ছিলেন না অবশ্যই রাজ্য সরকারের। এখন উনি নেতা, তা এখন ওর বিরুদ্ধে আন্দোলন হবে, কিন্তু সহজ কথা। এটা তো গণতন্ত্রের লক্ষণ। কিন্তু অদ্ভুত ব্যাপার যে এই আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে আজকের কোনো কিছু বলতে গেলে গালাগাল দিয়ে বা ঠেস দিয়ে কথা, কোনো রাজনৈতিক উক্তি চট করে শুনি না আমরা। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিরোধীরা রাজনৈতিক বক্তব্য রাখতে পারতেন, কিন্তু তা রাখেন না। সিপিআইএম দল তাকে পিসি, চটি এসব বলে, তিনি হাওয়াই চটি বলেন। এই হচ্ছে কমিউনিস্টের অবস্থা। সুখের বিষয়, দীপঙ্কর ভট্টাচার্য মুখে কখনো আপনারা এরকম শুনবেন না, কিন্তু তার দলের কারো কারো মুখে কিন্তু আমি জানি। একজন যেমন আমাকে মমতার দালাল বলেছিলেন, ঠিকই বলেছেন। হ্যাঁ, আমি লালের দালাল না, মমতার দালাল। ইনশাল্লাহ তাই থাকবো। ঠিক তোমাদের মতো লালের দালাল আমি না। বিরুদ্ধবাদ স্বাভাবিক। কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন নীতির বিরুদ্ধে কেউ বিরুদ্ধে থাকতেই পারে না। তেমনি তার বিরুদ্ধে এখন ভোট আসছে,
এখন তো আন্দোলনমুখিতা তো থাকবেই, থাকলো, আন্দোলন হলো। এবারে আন্দোলন যদি হয় তাহলে পুলিশও নামবে। নকশালবন্দীদের এক সময় গুলি করে মারছিল পশ্চিমবঙ্গের পুলিশ। একটু কম বোধহয় মরছিল, তাই সিপিআইএম এর এক নেতা বলেছিলেন সেই সময়, পুলিশের বন্দুকে কি নিরোধ লাগানো আছে নাকি, নকশালরা আরো মরছে না কেন? আমি কোট করলাম। আমার মতন বুড়ো লোকেরা আশা করি তাদের কেউ কেউ এখনো মনে রেখেছেন। পুলিশের বন্দুকে কি নিরোধ, নিরোধ হচ্ছে ভারতের একটা কন্ডোম, খুব পপুলার একটি লোকপ্রিয় কন্ডোম। নিরোধ রাখার লাগানো আছে নাকি, নকশালরা মরছে না কেন? আর একজন সিপিআইএম নেতা বলেছিলেন, ওরা আমাদের বোমা ছুঁড়ছে, আমরা কি ওদের বাগবাজারের রসগোল্লা ছুঁড়ব? ঠিকই তো, এটা ঠিক। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বসেন নবান্নে, সেই নবান্ন অভিযান করলেন সিপিআইএম দল, এটা করার অধিকার তাদের আছে। কিন্তু তেমনি আন্দোলনের একটা বিশেষ জায়গা, সেটা যদি একটা জায়গা ছাড়িয়ে যায়, তখন তো সরকার খুব স্বাভাবিকভাবেই তারাও তো ল অ্যান্ড অর্ডারের জায়গা থেকে করবেন। এটা তো বামপন্থীরাও করেছেন, বামফ্রন্ট সরকার তারা করেছেন। সিঙ্গুরে তারা কি করেছিলেন? নন্দীগ্রামে হয়তো আমার বন্ধু, আমার প্রাক্তন সহকর্মী তারা চ্যানেলের অনির্বাণ সাধু দেখছেন এটা, হয়তো তার মনে আছে যে ভরত মণ্ডল শহীদ হবার পর সিপিএমের পুলিশের গুলিতে তার নাড়ি ভুঁড়ি উড়ে বেরিয়ে গিয়েছিল, সব বেরিয়ে এসেছিল, গামছা টামছা দিয়ে বাঁধা হয়েছিল। ভরত মণ্ডল শহীদ হবার পর তার মায়ের কাছে আমরা গিয়েছিলাম। পার্থ দাশগুপ্ত ছিলেন প্রডিউসার অনুষ্ঠানের, আমি ছিলাম সঞ্চালক, আরও কেউ কেউ ছিলেন, সবার নাম মনে পড়ছে না, সুকান্ত ছিলেন, এবং অনির্বাণ ছিলেন আমাদের ক্যামেরা প্রকৌশলী। ভরতের স্ত্রী কথা বলছিলেন, ভরতের বাচ্চারা সকলের মাথা ন্যাড়া। এক একটা মৃত্যু মানেই হলো যন্ত্রণা। এটা খুবই দুঃখের বিষয় যে মইদুল খুন হলেন, মারা গেলেন, পুলিশ লাঠিচার্জ করল, মইদুলের গায়ে লাঠির আঘাত লাগলো, তারপর মইদুল মারা গেলেন। এইটা নিয়ে এবার নানান খবর, নানান ভিডিও ক্লিপ চলছে। আমার বন্ধু, তার নামটা এখানে বলার দরকার নেই, তিনি আজ আমার কাছে একটা লেখা পাঠিয়েছেন। সেই লেখাটা পড়ে এবং তারপরেও কিছু লেখা পড়ে আমার মনে হয়েছিল আজকে আমি একটু পড়বো এখানে বসে। আমার বন্ধুবর যা পাঠিয়েছেন সেটা এই: অনেক হয়েছে আর নয়, মইদুলের খুনের বিচার চাই, নইলে সরকারকে কাঠগড়ায় তুলব। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, তৃণমূল সরকারকে। এইবারে লেখাটা: একটা দুর্ঘটনা হলে, এমনকি বাড়িতেও জখম হলে, হাসপাতাল নার্সিংহোমে ভর্তি করতে গেলে পুলিশে ইনফর্ম করতে হয়, পুলিশকে জানাতে হয়, অন্তত ভর্তির পরেও। কোনো কারণে ওই ব্যক্তি মারা গেলে, মানে কোন কারণে ওই ব্যক্তি মারা গেলেন সেটা জানার জন্য পোস্টমর্টেম হয়। কিন্তু নবান্ন অভিযানে পুলিশের মারে গুরুতর জখম হওয়ার পরেও সেই ঘটনাটিকে চেপে রাখা হয়।
কোনো হাসপাতালে বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়নি, কারণ তাতে পুলিশ কেস হবে। ফুয়াদ হালেম ডাক্তার কাউকে না জানিয়ে নিজের কাছে 2 দিন রেখে দিলেন একজন গুরুতর জখম ব্যক্তিকে। খেয়াল করুন, তিনি নিজে একজন চিকিৎসক, তিনি তার জিম্মায় রেখে দিলেন, 2 দিন রেখে দিলেন একজন মানুষকে, যার গায়ে নাকি পুলিশের লাঠি পড়েছে। এটা শুধু সন্দেহজনক নয়, বেআইনি কাজ। দ্বিতীয়ত, উনি পরে যে নার্সিংহোমে ভর্তি করেন, সেখানকার নার্সিংহোমের পুলিশকে না জানানোটাও বেআইনি কাজ। তারাও কিন্তু পুলিশকে জানালেন না। উনি সমাজসেবী মানুষ, ওনাকে তো সমাজসেবা করতে কেউ মানা করেনি, কিন্তু এরকম বেআইনি কাজ করলেন কেন? কার নির্দেশে এই কাজটা করলেন? ফুয়াদ হালেম নিজের সেলফ ডিফেন্সে 2 রকম কথা বলেছেন। একবার বলেছেন পুলিশের মারেই তার কিডনি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়, শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায়। পুলিশকে জানাননি কেন? জিজ্ঞাসা করায় তিনি বলেন, যখন ওনার বাড়িতে রাখেন তখন পুলিশকে জানানোর মতো গুরুতর কোনো সমস্যা ছিল না। আশ্চর্য! উনিই বলছেন পুলিশকে জানানোর মতো কোনো গুরুতর সমস্যা ছিল না। তাহলে আরো বিস্ময়কর ঘটনা, একজন এরকম গুরুতর আহত, অথচ 3 দিন ধরে তার পরিবারকে কোনো খবর দেয়া হলো না। এতটা গুরুতর আহত একজন মানুষ, 3 দিন ধরে তার পরিবারকে কোনো খবর দেয়া হলো না, একবারে মৃত্যুর খবরটা দেয়া হলো। এটাও তো বেআইনি এবং সেই সঙ্গে অদ্ভুত। যারা পুলিশের সমালোচনা করছেন তারা কি একবারও বলছেন ফুয়াদের কাজটি বেআইনি? পুলিশকে আমার ভয় করে, পুলিশকে খুব পছন্দ করি না। কিন্তু এটা কি হালিম সাহেব, এটা কি? এরকম তো হতে পারে আঘাত সেরকম গুরুতর ছিল না, কিন্তু ভুল চিকিৎসায় উনি মারা গেছেন। এখন বেআইনি কাজ ও চিকিৎসার গাফিলতি ঢাকতে পুলিশের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। 50 টাকায় ডায়ালিসিস করেন বলে তার বেআইনি কাজ করার অধিকার থাকে বুঝি? উনি করেছেন। উনি খুবই সুনাম, ডক্টর হালিমের খুব সুনাম, ভালো ডাক্তার হিসেবে খুব সুনাম। আমার এক বান্ধবী বলছিলেন বেহালা অঞ্চলের সবাই যারাই কিডনির অসুখে ভোগেন তাকে দেখান, এবং তার খুবই সুনাম। আশ্চর্য, এমন স্বনামধন্য একজন ডাক্তার, সুনামের অধিকারী, মানবিক, তার বাড়িতে একজন জখম মানুষকে 2 দিন রেখে দিলেন। তার আহত হবার ব্যাপারটা পুলিশকে জানালেন না। তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার, জানালেনই না। কোথায় ভর্তি করা হয়েছিল তাকে এই 2 দিন? আরও একটি অভিযোগ করাই যায়, রাজনৈতিক অক্সিজেন পেতে লাশের জন্য মরিয়া বামেরা সম্পূর্ণ ঠান্ডা মাথায় একটা লাশ তৈরি করলেন। এইটাই আর একটা জায়গা যেখানে আমরা বলতে বাধ্য যে কোনো দল খুব বাদ যাচ্ছে না। কোনো না কোনো সময় কোনো না কোনো দল কিন্তু এইরকম একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেন। শুধু রাজনীতিতে না, রক মিউজিকে স্টার ইজ বর্ন, কিভাবে এক নক্ষত্রকে, রক তারকাকে তৈরি করা হলো একজনকে খুন করিয়ে দিয়ে। এই নিয়ে একটা চমৎকার ছবি আছে। ঠান্ডা মাথায় একটি লাশ তৈরি করলেন তারা। একই সাথে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কামড় দেওয়ার এক বৃহত্তর চক্রান্ত। যদিও এটিকে ব্র্যাকেটে রাখলাম, এটাকে আপনারা ইগনোর করতে পারেন। যে লিখছেন তিনি লিখছেন, পুলিশের লাঠিচার্জে মারা গেলে পুলিশের ঘাড়ে দোষ চাপানো উচিত, সেটা প্রমাণ হলে দোষীদের শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরকম হিংসাত্মক আন্দোলন কিভাবে শান্তিপূর্ণ উপায়ে নিয়ন্ত্রণ করতে হয় সেই শিক্ষা পুলিশ মহলে যায়।
কিন্তু মাঝে ফুয়াদ বা তার দল যে বেআইনি কার্যকলাপগুলো করেছেন তাতে কিন্তু বহু সন্দেহ প্রশ্ন উঠে আসে। যেই দোষী হোক, যারা বেআইনি কাজ করেছেন তাদেরও যেন সাজা হয়। আমরা নিরীহ অসহায় মইদুলের মৃত্যুর বিচার চাই। যেই অপরাধী হোক তার যেন কঠোর শাস্তি হয়। আমার বন্ধু, যিনি তৃণমূলের আদৌ সদস্য নন, অত্যন্ত ক্রিটিক্যাল একজন মানুষ, তিনি এটা পাঠিয়েছেন। ফুয়াদ হালিম একজন স্বনামধন্য চিকিৎসক। ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। এটা তিনি কেন করলেন? আমার বন্ধু বর এবার দেবল দেবের লেখা উদ্ধৃত করছেন। দেবল দেব লিখছেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, গণশক্তিতে প্রকাশিত খবর। গণশক্তি আমাদের বাংলাদেশের বন্ধুরা আপনাদের অবগতির জন্য, গণশক্তি হল সিপিআইএম এর মুখপাত্র। কেমন বাংলা? গুরুত্বপূর্ণ পয়েন্ট, গণশক্তিতে প্রকাশিত খবর। কমরেডরা পুলিশকে আহতদের সরকারি হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। কমরেডরা পুলিশকে আহতদের সরকারি হাসপাতালে নিয়ে যেতে দেয়নি এবং তার ফলে সেই হতভাগ্য যুবকের স্থান হয় ডাক্তার হালিমের সিঁড়ির তলায় বিড়ির দোকানে। সেই হতভাগ্য যুবকের স্থান হয় ডাক্তার হালিমের সিঁড়ির তলায় বিড়ির দোকানে। গণশক্তিতে লেখা। দুপুর ঠিক 3:10 কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স ঢুকছে। অ্যাম্বুলেন্স ঘিরে ছাত্র যুবদের বিক্ষোভ। সাবধান, চলে যান, আমাদের কমরেডদের অ্যাম্বুলেন্সে তুলবেন না। যে পুলিশ আমাদের রক্তাক্ত করেছে তাদের অ্যাম্বুলেন্সে ওঠাতে দেব না আমাদের সাথীদের। 4-5 জন মিলে চ্যাংদোলা করে হাঁটতে হাঁটতে আহত কমরেডদের নিয়ে গিয়েছেন হাসপাতালে ছাত্র যুবরা নিজেদের দায়িত্বেই। গণশক্তি, 12 ফেব্রুয়ারি 2021। রজত পাল লিখছেন, এভাবেই তাহলে মইদুলের শেষের সময় শুরু। চ্যাংদোলা করেই হয়তো তাকে সিঁড়ির তলার বিড়ির দোকানে স্থানান্তরিত করে ছাত্র যুবরা নিজেদের দায়িত্বে করে স্থানান্তরিত করেন ছাত্র যুবরা নিজেদের দায়িত্বে। তারপর 2 দিন যাবৎ তার চিকিৎসা করেন ফুয়াদ হালেম। পুলিশ বা মইদুলের পরিবারকে পর্যন্ত খবর দেওয়ার প্রয়োজন বোধ করেননি ছাত্র যুবরা, হয়তো নিজেদের দায়িত্বে। ফুয়াদ হালিম এই কাজ নিয়ে প্রশ্ন করলেই কমরেড বৃন্দ আঙুল তুলেছে পুলিশের দিকে। কেন পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়নি? দেয়া হয়নি। বন্ধুরা, আজকে একটা ফেসবুকে ছবি দেখছিলাম। মইদুলের পরিবার, 3টি বাচ্চা। আমার শহীদ ভরত মণ্ডলের কথা মনে পড়ে যাচ্ছিল। নন্দীগ্রামে যিনি শহীদ হয়েছিলেন, পুলিশের গুলি পেটটা খুলে গিয়েছিল। কি গুলি চালিয়েছিল! 303 বোধহয়, বাঘমারার বন্ধু গুলি। সমস্ত নাড়ি ভুড়ি বেরিয়ে এসেছিল, সেগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে গামছা আর কাপড় দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মনে পড়ছে একটি হাসপাতালে, নন্দীগ্রাম গণহত্যার পর একটি হাসপাতালে মমতা, পার্থ চট্টোপাধ্যায় আর আমরা গিয়েছিলাম। আমরা কি দেখেছিলাম, কিভাবে পুলিশ, বামফ্রন্ট সরকারের পুলিশ কিভাবে গুলি চালিয়েছেন। ছোট্ট বাচ্চাদের মৃতদেহ, স্কুলে পড়ে,
স্টিকারে তার নাম লেখা, চাষিদের মৃতদেহ বা মারা যাচ্ছেন তারা মুমূর্ষু, স্ত্রীরা কাঁদছেন, তাদের সিঁথিতে সিঁদুর। আমি দাঁড়িয়ে ভাবছিলাম যে এই কিছুক্ষণের মধ্যে সিঁদুরটা থাকবে না। মমতা পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলেন, তারই মধ্যে মিডিয়ার ক্যামেরা ছবি তুলছিল। তা আমায় খিচিয়ে নেই। এই প্রতিটি মৃত্যুই কিন্তু পাহাড়ের মতো ভারী, পাখির পালকের মতো হালকা নয়। মাও জেদুং যা বলেছিলেন। যখন ছবিটা দেখছিলাম আমার ভারতের বাচ্চাগুলোর কথা মনে পড়ছিল। তারাও পিতৃহারা হয়েছিল, মহিদুলের বাচ্চারাও পিতৃহারা হলো। আলিম সাহেব কি বলেন, সিপিআইএম দল কি বলেন? এই লাশের রাজনীতি কতদূর নিয়ে যাবে? এই রাজনীতিতে আমরা সকলেই হয়তো জড়িত। আমরা সকলেই হয়তো জড়িত, কিন্তু যারা আজ যেন প্রায় উল্লাস করে লোকে, কেউ রাজনৈতিক কারণে মারা গেলে তাকে নিয়ে একটা অদ্ভুত উদযাপন শুরু হয়, যেটা মহিদুলকে নিয়ে হচ্ছে। সরকার বলেছেন তার পরিবারের একজনকে চাকরি দেয়া হবে। সেটা করেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই জানেন ওটা দিয়েও খুব একটা কিছু হয় না। যে যায় সে যায়, তার অভাবটা থেকেই যায়। ডাক্তারবাবু, এক লাল উল্কিতে চেনা ডাক্তারবাবু, আপনি যদি দয়া করে পুলিশকে জানাতেন, যদি এটা হাসপাতালে দিতেন, চিকিৎসাটা হতো ছেলেটার। সে সুযোগটা দিলেন না, তার পরিবারকেও জানালেন না আপনারা। যে মানুষটি চলে গেলেন তার পরিবারও জানতে পারল না। আমার আফজল গুরুর কথা মনে হলো, যাকে মিথ্যে অভিযোগে ফাঁসি দেওয়া হয়েছিল। মৃত্যুর পর তার পরিবারকে জানিয়েছিল ভারত সরকার। এ কথা বলার জন্য আমি কি অ্যারেস্টেড হব? তৈরি আছি। আফজল গুরুকে কবর দেওয়া হয়েছিল জেলখানায়। আমার খুব প্রিয় একজন চলচ্চিত্রকার কবির খান, এক থা টাইগার ছবিটা আপনি যদি পারেন দেখবেন। তাতে গল্পটা কি, এক ভারতের এজেন্টের সঙ্গে এক পাকিস্তানি এজেন্টের প্রণয় এবং তাদের পালিয়ে যাওয়া। তার যিনি উত্তম অন্ন, তিনি টাইগারকে বলছেন, তুমি কি কোনদিন ফিরবে না? তিনি টাইগার বলছেন তাকে, তার উত্তম অন্নকে, ফিরব, আমরা দুজন ফিরব যেদিন ভারতের আর কে প্রয়োজন হবে না, আর পাকিস্তানের আর ISI কে প্রয়োজন হবে না, সেদিন আমরা দুজন ফিরব। বলতে গিয়ে গায়ে কাঁটা দেয়। এরকম প্রেমের কাহিনী আমি কোথাও দেখিনি, পড়িও নি। পারলে দেখবেন এক থা টাইগার, কবির খানের ছবি, দেখা দরকার। কবে সেই দিনটা আসবে যেদিন
ভরত মণ্ডলদের, শেখ সালিমদের, তাপসী মালিকদের, মইদুলদের মরতে হবে না? কবে সেই দিনটা আসবে? নাকি কাঁদার জন্য বা খামোখা কাউকে দোষ দেওয়ার জন্য আমি লাইভটা করলাম না? এই লেখাগুলো আমার পড়ার দরকার ছিল, পড়লাম আমি এগুলো। সকালে এটা পাওয়ার পরই, আমার বন্ধুবর সৌমেনের কাছ থেকে পাওয়ার পরই আমি এটা ফেসবুকে দিয়েছি লেখাটা, তারপর আবার কপি করে, লিঙ্ক কপি করে আমি হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছি। তারপরেও আমার মনে হলো উনি আরও কিছু তথ্য পাঠালেন যেগুলো বলা দরকার। এটা বলা দরকার, অন্তত আপনারা কেউ কেউ এটা জানুন, কেউ একটু মনে রাখুন। মইদুলের মৃত্যুতে যদি সিপিআইএম দলের হাতও থেকে থাকে, তাহলেও সেই মৃত্যুটা থেকে তৃণমূলের পুলক করার বিষয় নয়, যেন খবর বেরিয়ে পড়েছে সেটাও নয়। আর তেমনি মইদুল মারা গেছেন, জখম হয়ে মারা গেছেন, এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, অতএব সেটা খুব একটা কাজ হাসিল হবে, এটাও মনে করার জায়গা নয়। পলিটিক্স কি মানবতাবাদ দেখানোর জায়গা? আমি ঠিক জানি না। কত স্বচ্ছন্দে আমরা কত অদ্ভুত অদ্ভুত বড় বড় কথা বলে দিই, কত নিষ্ঠুর কথা বলে দিই। আমিও বলেছি, এবং লজ্জা করে। কতজনকে কত কটু কথা বলে ফেলেছি, লজ্জা করে আমার। আজকে যে এইটা ধরতে বসলাম, এর আগে আমি সরস্বতী রাগটা গাইছিলাম, একটা বন্দিশ তৈরি করেছি 3 তালে, আর ঝুমরায় আর একটা বন্দিশ বিলম্বিত। আমার এটাই কাজ, এখন যেটা করছি এটা আমার কাজ না। কিন্তু আমার কিরকম মনে হলো, বুড়ো হয়েছি তো, আমার এটা বলা দরকার। আর সোমেন যে আমার বন্ধু যে পাঠিয়েছেন, খুব ইম্পর্টেন্ট। আমি নিজেও জানতাম না যে ডক্টর হালিম এই কীর্তিটি করেছেন। এবং তারপর গণশক্তির যে খবর, যে চ্যাংদোলা করে যুবকরা নিয়ে যাচ্ছেন, অ্যাম্বুলেন্সকে নিয়ে যেতে দিচ্ছেন না। চমৎকার, চমৎকার। যদি নিয়ে যেতে দিতেন, মইদুল যদি একটা হাসপাতালে ভর্তি হতেন, বেঁচে যেতেন হয়তো। এবং সেখানে ডাক্তারবাবুই নিজেই বলছেন, তিনি সিপিআইএম দলের লোক, তিনি নিজেই বলছেন প্রথম দিক অত গুরুতর ছিল না। তো কখন গুরুতর হলো, তখন কেন নিয়ে গেলেন না? তখন কেন পুলিশকে জানালেন না? এই প্রশ্নগুলো করুন, যাতে আপনাদের মনে এই প্রশ্নগুলো আসে, আপনারা এই প্রশ্নগুলো করতে পারেন। আমি তার মানে এই কথাটা একবারও বলছি না যে পুলিশ সম্পূর্ণ নির্দোষ, মোটেও না। যারা যারা দোষী, সকলের শাস্তি হোক। পুলিশ দোষ করে থাকলে পুলিশের শাস্তি হোক। তেমনি যারা বিক্ষোভ করছেন, তাদের মধ্যে কোনো যুবক যুবতীদের চ্যাংদোলা করে নিয়ে যাব আমরা, আমাদের সাথীদের চ্যাংদোলা করে নিয়ে যাব, অ্যাম্বুলেন্সে উঠতে দেব না, এরাও সমান দায়ী। যে ডাক্তারবাবু এটা ঠিক করতে পারেন যে তার হেফাজতে 2 দিন, তার সিঁড়ির তলায় 2 দিন থাকছেন একজন জখম হওয়া মানুষ, তিনিও দায়ী, প্রত্যেকে দায়ী। অর্থাৎ একতরফা যেন বিচার আমরা না করি। সিপিআইএম দল, তাদের যদি দম থাকে, তারা লড়ুন, রাজনৈতিক লড়াই লড়ুন। পিসি, চটি আর এখন মইদুল এরম না, রাজনৈতিক লড়াই লড়ুন। তাহলে লড়ে বলুন, লেট আস এগ্রি টু ডিসএগ্রি। আসুন আমরা অসম্মত হতে, ভিন্ন মত হতে সম্মত হই। আসুন না, আপনারা যারা সিপিএম করছেন, সিপিএম এর যারা সমর্থক এবং সমব্যথী, শুভানুধ্যায়ী, তারা তাকিয়ে দেখুন সিপিআইএম এর লিবারেশন দলের, তিনিও একজন মার্কসিস্ট নেতা, একজন মার্ক্সবাদী মানুষ। তিনি কিভাবে কথা বলেন, শিখুন না একটু তার কাছ থেকে। তিনিও তো বিরোধিতা করছেন, শিখুন না, মন্দ হয় না। দেখুন না কিভাবে কথা বলতে হয়। তিনিও তো মার্ক্সবাদী।
তিনিও মার্ক্সবাদী, লেনিনবাদী একজন মানুষ। তারও তো স্টেক অনেক, তারও তো প্রার্থীরা থাকবেন এবারের ভোটে পশ্চিমবঙ্গে। বন্ধুরা, আমি আর সময় নেব না। আবার বলছি, মন প্রাণ দিয়ে চাইছি বিজেপি হারুক, এবং আমি মন প্রাণ দিয়ে চাইছি তৃণমূল কংগ্রেসের এই সরকার থাক। যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি এখনো ভেবে পাচ্ছি না কোন কারণে এই কথাগুলো ওরা সবাই প্রচার করছেন না। আজকের স্বাস্থ্য সাথী সকলেই নিচ্ছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার পরিবার, তার বাড়ির লোকও তো নিয়েছেন। আমার এখন কার্ড কন্টিনিউ করাতে হবে। তো করছে তো মানুষ, তিনি তো করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, করে যাচ্ছেন। কন্যাশ্রী করেছেন, স্বাস্থ্যসাথী করলেন, আরো অনেক কিছু। গ্রামের ছেলে মেয়েদের সব সাইকেল পেয়েছে। পুরুলিয়ায় বেড়াতে নিয়ে গিয়েছেন আমার নবীন বন্ধুরা, সেখানে দেখি দুটি ছেলে একটু বেলায় তারা খেলা করছে একটা চন্দনা টিয়া পাখি নিয়ে জলের ধারে। এই তোমরা স্কুল যাওনি বলে গেছি। এটা কোথায় স্কুল? বলে এখান থেকে অত দূর। কখন গিয়েছি? বলে আমাদের সকালে স্কুল। এরকম সে কি কত দূর বাড়ির থেকে? বলে দূর আছে কত 3 কিলোমিটার বা এরকম কিছু বললেন। দুই কিশোর। এরকম কি করে গেলে? বলে কেন আমাদের সাইকেল দিয়েছে, যে সাইকেলে করে গেলাম এলাম। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দোবস্ত, তিনি করেছেন। একবার বলবেন না? তা আপনাদের শুভ বুদ্ধি লালেদের কোথায় গেল? বলবেন না? ওই ছেলে দুটো কত সহজভাবে আমাদের বললেন, কারণ আমাদের সাইকেল দিয়েছে, যে আমি সেই সাইকেলে করে যাই আসি। ইউনিফর্ম পেয়েছেন ছেলেমেয়েরা স্কুলের, পায়ের জুতো পেয়েছেন। মশাই, আমি বিপ্লবী নিকারাগুয়ায় গিয়েছিলাম। আমি যে নিয়ে যাওয়া হয়েছিল, আমি বহু কষ্ট করে, মানে হাত জোড়, মানে বহু কষ্ট করে শেষকালে পিট সিগারের মধ্যস্থতায় একটা আমন্ত্রণ পেয়েছিলাম সংস্কৃতি দপ্তরের সংস্কৃতিমন্ত্রী, স্বাধীনিস্তা সরকারের সংস্কৃতিমন্ত্রী ফাদার এর্নেস্টো কার্দিনালের। আমি সেখানেও এরকম দেখিনি। এটা বৈপ্লবিক কার্যকলাপ। গণ উন্নয়নের, জনগণের স্বার্থে যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আবার বলছি, দেখুন না, পাশ্চাত্যে যে বন্ধুরা থাকেন, কটা দেশে এরকম হাসপাতাল আছে বলুন তো? সারা পৃথিবীর কটা দেশে এই যে হাসপাতালগুলো হয়েছে, বিনা পয়সায় চিকিৎসা, সমস্ত টেস্ট বিনা পয়সায়, কোথায় কোথায় কটা দেশে আছে? পৃথিবীর কটা দেশে আছে? আমাদের প্রতিবেশী দেশগুলোয় আছে কি? এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন, এগুলো একটু বলবেন না? হ্যাঁ, নিশ্চয়ই ভুল করছেন কোথাও না কোথাও, কেউ না কেউ, কিছু না কিছু এই সরকারের, সেটা যেমন বলবেন, তেমনি তাদের ভালো কাজগুলো বলবেন না। এই কেমন কথা? তাহলে আপনাদের বিশ্বাস করবো কেন? তাহলে তো আপনাদের বিশ্বাস করা যাচ্ছে না। আপনাদের বিশ্বাস করে না মানুষ। একটু ভেবে দেখবেন। এই যখন যে খবরগুলো বেরিয়ে পড়ল, ডক্টর হালিমের ব্যাপারটা, যে বাড়ির সিঁড়ির তলায় একটা বিড়ির দোকানে 2 দিন ধরে রাখা, বাড়ির লোককেও জানা হয়নি, পুলিশে খবর দেওয়া হয়নি। আজকে ধরুন, আজকে আমার বাড়িতে এই ওপরের তলায় ফ্ল্যাটে মৃন্ময়ী থাকেন, একতলায় আমার বৌদি থাকেন মীরা, দোতলায় আমি আছি। আজকে যদি আমি হঠাৎ পড়ে আমার মাথা ফেটে যায়, তা আমাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই না? সেখানে গেলে কিন্তু একটা পুলিশ রিপোর্ট হবে, প্রশ্ন উঠবে, কি করে লোকটা পড়ে গেল, এইভাবে পড়লো কি করে? আমি আপনাদের বলছি, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করি, সকালে একটা এক্সারসাইজ করি আর কি, হাঁটু পায়ের জন্য, কেমন? ওইটা করতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ি, তা আমার এবার তখন তো আমার হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে গেলে যেখানেই আমি পড়ে থাকি, বাড়ির লোককে জানবে না লোকটা পড়ে গেল কী করে, বুড়ো পড়লো কী করে, পড়ে গেল কী করে? তখন কি আপন মনে ছেড়ে দেবেন সবাই? বাড়িতে যদি একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়, বাড়িতেও হয়, রাস্তায় ঘাটে ছেড়ে দিন,
সেখানে পুলিশকে বলতে হয়। তা একজন পুলিশের লাঠি মার খেয়ে নাকি এই ঘটনা ঘটলো, পুলিশকে জানাবেন না ডাক্তারবাবু? নাকি আপনারা যারা সিপিআইএম করছেন তারা সব ধরে নিচ্ছেন সব জ্যোতিষী, এমনি জেনে যাবে? কি আশ্চর্য! এটা কেন করছেন আপনারা? কি হলো? সেটা বেঁচে থাকতো হয়তো। আপনারা যেতে দিলেন না, কাউকে যেতে পারছে না, কেউ হাসপাতালে যেতে পারছে না। পুলিশ অন্যায় কাজ করেছে মানছি, তার জন্য তো বন্দোবস্ত করবেন, আপনারা তো ডায়েরি করবেন। আপনি ডায়েরি করবেন না? আপনার পুলিশকে বলবেন না এই যে মশাই যে দেখুন এই যে আহত হয়েছেন উনি, পুলিশকে জানাবেন না? হাসপাতালে দেবেন না? বাড়িতে শুইয়ে রাখবেন? প্রশ্ন করা হলে প্রথমে তখন বলবেন না না প্রথমে ঠিক বুঝতে পারিনি এতটা গুরুতর। আরে এদিকে বলছেন যে তার গুরুতর আহত। এ কি? এটা তো এতদিনের দল আপনারা সিপিআইএম, এই কি করছেন আপনারা? আপনাদের দলেও তো শিক্ষিত মানুষ আছে, আপনারা গালাগাল দেন সারাক্ষণ তৃণমূল কংগ্রেসকে, তারা সবাই খবর। এখন দেখলাম একজন ডাক্তার, সরকারি ডাক্তার, তিনি একটা জঘন্য মন্তব্য করেছেন একজন তৃণমূল নেতা সম্পর্কে। এই যেটা করছেন আপনারা সব বামপন্থীরা, তিনি অবশ্য আবার বোধহয় অন্য কোনো বাম, মানে কত রকম বাম, মানে আমাদের ছোটবেলায় এই আমার দিদার কাছে শুনেছিলাম কত ঢং দেখাবি গুয়ে ছেঁড়া ক্যাঁতায় শুয়ে শুয়ে, আর কত ঢং দেখাবেন মশাই, মানছে না তো কেউ, আপনাদের কিছু মানছে না তো, ফেলে দিয়েছে আপনাদের। ঠিক যেমন বিজেপি মানছে না, ফেলে দিয়েছে। দেখুন পাঞ্জাবে কি হলো, মানছে না তো। তার চেয়ে ভালো করে সংগঠনটা করুন। যদি আপনারা মনে করেন যে তৃণমূল সমান দোষী, তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করুন। এরকম গালমন্দুর ব্যাপারটা চালান কেন? চটি পিসি এসব বলেন কি? আমার একটা চেনা ডাক্তার আছে, হ্যাঁ, গাল টিপলে দুধ বেরোয়, সে ইংল্যান্ডে বসে গালাগাল দিয়ে যাচ্ছে সমান, একবার এখানে এসে করুক না। হ্যাঁ, আচ্ছা আপনার লজ্জা করে না? একটা হাসপাতালে একজন মুসলমান, গরিব মুসলমান পরিবারকে তাকে ক্ষমা চাইতে হবে, ওই পরিবারকে, মুসলমান, এবং নয়তো মৃতদেহটা দেব না, এটা আপনারা বলতে পারলেন? ডাক্তার, আপনারা ডাক্তার পাশ করেছেন, তখন সব বামপন্থীরা তেড়ে মমতাকে গালাগাল করলেন, তখন তো তেড়ে গালাগাল করলেন করে কি হলো? সে 25 মান ডাক্তার যিনি বলেছেন পদবি দেখে চিকিৎসা করেন না, ধর্ম দেখে করেন তো। হ্যাঁ, মুসলমানদের তো পদবি থাকে না, কি মশাই? পদবি দেখে চিকিৎসা করেন না, করে বিজেপিতে যোগ দিলেন। লজ্জা করছে না সেদিন যারা ওইরকম করেছিলেন? একটা রিপোর্টার যে নোংরা রিপোর্ট করে থাকে, আনন্দবাজার পত্রিকাতেও করেছে, যেগুলো 2 গাড়ি হারামি, মুসলমানরা আসছে তার হারামি। এই এখনো তো আমি আছি, আমার মতো 2-1 জন এখনো আছে, মরেনি, মেরে ফেলতে হবে, কিন্তু পারবেন? ওর চিসমান তো চলে গেল বিজেপিতে। এবার যেন সেই সময় আমার অনেক বামপন্থী বন্ধু, প্রগতিশীল বন্ধু, তা তো ওর পাশে ছিলেন, চেঁচাচ্ছিলেন। কি ভাবছেন? হ্যাঁ, জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছেন? ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকায় মোমবাতি সে গর্বে বলছে, ওদিকে ট্রাউট মাছে ভরে গেছে বিপাশা ছিলাম। খুব ফিশি ব্যাপার, বড্ড ফিশি। তাই বিদায় নিচ্ছি, আপনারা একটু মনে রাখবেন, প্রধান শত্রু বিজেপি, তাকে পরাস্ত করুন, সকলে চেষ্টা করুন ভালো থাকতে।
চেষ্টা করুন, ভালো থাকুন, যাতে বিজেপিকে হারাতে পারেন এবং বিজেপির জোট সহযোগীদের হারান। একবার মনে রেখে দেবেন, এই সরকার আপনাদের সাধারণ মানুষকে কে কে দিয়েছে। এই ফেসবুক যারা করছেন তাদের তো হয়তো দুটো টাকা আছে, কিন্তু আমার দেশের বেশিরভাগ মানুষের টাকা নেই। তাদের অসুখ হলে তারা বিনা পয়সায় চিকিৎসা করাতে পারছে না হাসপাতালে। এটা কিন্তু বামফ্রন্ট সরকার করেননি, যে এই পরিমাণ ফেসিলিটি, এই পরিমাণ সুপার স্পেশালিটি হাসপাতাল করেননি। পৃথিবীর খুব কম দেশে এইগুলো আছে, সেটা পাচ্ছেন আমাদের দেশের জনগণ। এই চূড়ান্ত লকডাউনের সময় তো মানে 2 টাকায় তারা চাল পেয়েছেন, ডাল পেয়েছেন, তারা খাবার পেয়েছেন, এখনো পাচ্ছেন। তাতে কোনো টান পড়তে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাঘাটগুলো দেখুন, যে কোনো শহরের সঙ্গে টক্কর দিতে পারে আজ কলকাতা। দেখুন, কোথাও একটু গর্ব হয় না? বামফ্রন্ট সরকার আসার পর দু একটা ভালো কাজ নিশ্চয়ই করেছেন, একাধিক ভালো কাজ করেছিলেন। যেমন স্কুল খুলেছিলেন, কত জেলায় শিক্ষার যে উন্নতি হয়েছিল, কেমন জেলার ছাত্রছাত্রীরা উঠে আসতে পেরেছিলেন। এটা তো বামফ্রন্টের কৃতিত্ব। এটাও যদি আমি অস্বীকার না করি, তাহলে কি করে হয়? তাহলে আমাকে কি বলবেন আপনারা? বামফ্রন্ট তো প্রথম 7-8 বছর অনেক কাজ করার চেষ্টা করেছেন। তারপর তারা কি করেছে সেটা তারাই সবচেয়ে ভালো, যেমন জনগণ জানেন। তারা যদি জনগণের মন পেতেন, তাহলে তাদের এইভাবে ছুঁড়ে ফেলে দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালো কাজগুলো করেছেন, সেগুলো একবারও যদি আপনারা না মনে করেন, এগুলো না ভাবেন, তাহলে এটা ভালো কাজ করার উৎসাহ তো লোকের থাকে না। বিজেপি প্রধান রাগ কাদের ওপর? বাংলার ওপর, বাঙালির ওপর। তারা কোন জায়গাটাকে এবারে প্রমোট করবেন এবং সেখানে তাদের তথাকথিত এই বামপন্থীরা সমর্থন করবেন? মুসলমানদের জমিটাকে হস্তগত করো, এই শুরু হলো বলে তাতে জমিটা না। মসজিদের উপরে মন্দির, ওগুলো মন্দির ছিল, মসজিদ হয়েছে। ওই জমি, সুপ্রিম কোর্টের এক আইনজ্ঞ, এক আইনজীবী আমাকে আজ বলছিলেন, ওই জমিগুলো চায়। লোকগুলোকে নিয়ে তারা তো চিন্তা না, ওই জমি। এবং ওই জমির আশেপাশে আরো জমি আছে, ফলে সেখানে বহুতল বাড়ি হতে পারে, শপিং মল হতে পারে। বিজেপির অভীষ্ট, এবং সেখানে তাদের সিপিএম, কংগ্রেসেরা সবাই হাততালি দিচ্ছেন। বিজেপিকে পরাস্ত করুন সকলে, যেভাবে হোক বিজেপিকে পরাস্ত করুন। বিজেপি যেন নাচতে না পারে। বাংলা বলে কিছু থাকবে না, ভাষাটাও থাকবে না, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। বিজেপিকে পরাস্ত করুন, যেভাবে হোক বিজেপিকে হারান। জয় বাংলা, জয় বাংলা ভাষা। এবং আমি বলছি, আপনাদের বলার দরকার নেই, জয় মমতা, জয় বাংলা খেয়াল। প্রীতি শুভেচ্ছা নিন।